বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলনা কলেজে আয়োজিত অ্যাকাউন্টিংয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব যৌথ মূলধনী কোম্পানির শেয়ার মাধ্যমে মূলধন সংগ্রহের পদ্ধতি নিয়ে। অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শেয়ার ইস্যু। তো শেয়ার ইস্যুতে যাওয়ার আগে আমাদের আসলে জানতে হবে যে কোম্পানি কাকে বলে, কোম্পানি কীভাবে তার মূলধন সংগ্রহ করে এবং শেয়ার কত প্রকার আছে, কোন প্রকার শেয়ারের হিসাব পদ্ধতি কী, এগুলো আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জানবো যে কোম্পানি কাকে বলে। তো কোম্পানি হচ্ছে বাংলাদেশে প্রচলিত 1994 সালের কোম্পানি আইনের 2-1 ধারা অনুযায়ী কোম্পানি মিনস এ কোম্পানি ফর্মড অ্যান্ড রেজিস্টার্ড আন্ডার দ্য অ্যাক্ট অ্যান্ড এক্সিস্টিং কোম্পানি। অর্থাৎ এই আইনের অধীনে রেজিস্ট্রিকৃত বা পুরাতন কোনো কোম্পানিকে কী বলে? কোম্পানি বলে। কোম্পানির যে বৈশিষ্ট্য আছে, এটার 11টা বৈশিষ্ট্য থাকে কোম্পানির। একটা হচ্ছে স্বেচ্ছামূলক সংস্থা, আইনসৃষ্ট সংস্থা, সাধারণ সিলমোহর, সীমাবদ্ধ দায়, চিরন্তন অস্তিত্ব, শেয়ারের হস্তান্তরযোগ্যতা, শেয়ার ও ঋণপত্র বিক্রয় করা, মালিকানা ব্যবস্থাপনা পৃথক, নিবন্ধন, সদস্য সংখ্যা এবং কি হিসাব রক্ষণ এবং নিরীক্ষা। এখানে অনেক রকম কোম্পানি আছে, তবে আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানির বদলে বরঞ্চ পাবলিক লিমিটেড কোম্পানি নিয়ে আমরা কথা বলবো। সেটার জন্য গঠন প্রণালী হচ্ছে উদ্যোগ নিতে হয়, পলিমেল বন্ধ তৈরি করতে হয় বা মেমোরান্ডাম অফ আর্টিকেল, তারপরে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন তৈরি করতে হয়, তারপর রেজিস্ট্রেশন নিতে হয়, নিবন্ধন নিতে হয়, তারপর কার্য আরম্ভ করার অনুমতি নিতে হয়। এইভাবে কাজে নামতে হয়। আর কোম্পানি করার জন্য যেটা হচ্ছে, কোম্পানি তার মূলধন যদি শেয়ারের মাধ্যমে জোগাড় করতে চায়, তাহলে কিন্তু কী করতে হবে, মানে জনগণের কাছ থেকে তারা ইচ্ছা করলে শেয়ারের মাধ্যমে মূলধন নিতে পারে। আর প্রশ্ন হচ্ছে শেয়ার কাকে বলে। শেয়ার হচ্ছে একটা কোম্পানির মূলধনের ছোট অংশ, এবং এই ছোট অংশের মধ্যে এটাকে মানে পাবলিকের নিকট বিক্রি করে কী করা যায়, শেয়ার টাকা জনগণের কাছ থেকে নেওয়া যায় আর কি। আর কোম্পানির মূলধনে যে শেয়ার মূলধনের শ্রেণীবিভাগ থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে ইকুইটি বা সাধারণ শেয়ার, একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার, একটা হচ্ছে সঞ্চয় অগ্রাধিকার শেয়ার, আর একটা হচ্ছে অসঞ্চয় অগ্রাধিকার শেয়ার, একটা পরিশোধ্য অগ্রাধিকার শেয়ার, একটা অপরিশোধ্য অগ্রাধিকার শেয়ার, একটা ভাগিদারি অগ্রাধিকার শেয়ার, এটা হচ্ছে অভাগিদারি অগ্রাধিকার শেয়ার, একটা অপরিবর্তনীয় অগ্রাধিকার শেয়ার, একটা বিলম্বিত দায়যুক্ত শেয়ার। তো শেয়ার বিলি করতে গেলে সমহার, অধিহার বা অবহারে করা যায়। সমহার হচ্ছে যেই শেয়ার সেই দামই, অধিহার হচ্ছে একটু বেশি দামে, অবহার হচ্ছে কম দামে কী করতে হয়, বিলি করতে হয়। আর শেয়ার বিলিকরণের যে ধাপ আছে, সেটা হচ্ছে যে অবহিত মূল্যের শেয়ার বিলি করা যায়, অবহিত মূল্যবিহীন শেয়ার বিলি করা যায়, শেয়ার ও ঋণপত্র একত্রে বিলিকরণ করা যায়, নগদ ব্যতীত অন্য পন্থা শেয়ার বিলি করা যায়, আর শেয়ার বিলিকরণ ব্যয়ের হিসাব রক্ষণ করা যায়। কারণ অবহিত মূল্য যদি আমরা শেয়ার বেচতে চাই আর কি, তাহলে সেখানে যেটা করতে হবে যে সমহারে যদি আমরা শেয়ার বিক্রি করি, নগদান হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আর যদি অধিহারি করি, নগদান হিসাব ডেবিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, সাধারণ শেয়ার ক্রেডিট। আর যদি অবহারে করি, নগদান হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, আর সাধারণ শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আর যদি অবিহিত মূল্যবিহীন শেয়ার আমরা বিক্রি করি, এটা আমাদের দেশে আসলে খুব একটা প্রচলিত নাই আর কি। যে সেখানে করতে গেলে যে আমাদের করতে হবে কি, নগদান হিসাব ডেবিট, সাধারণ শেয়ার, অবিহিত মূল্যবিহীন ক্রেডিট। এই হচ্ছে বিষয়। আর যদি আমরা অন্যান্য ঋণ দলিলের সাথে শেয়ার ইস্যু করি আর কি, সেক্ষেত্রে হতে পারে আনুপাতিক পদ্ধতি, বর্ধন বা উপযাচন পদ্ধতি। তারপরে অনগদ লেনদেনের বিপরীতেও কী করা যায়, শেয়ার দেওয়া যায় আর কি। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে একটা প্যাটেন্ট ক্রয়ের জন্য 10,000 টাকা, 10,000 সাধারণ শেয়ার, যার 10 টাকা করে দাম, এটা দিলাম, তাহলে প্যাটেন্ট হবে ডেবিট, তার সাধারণ শেয়ার হবে ক্রেডিট, আর অবিহিত মূল্যের অতিরিক্ত সাধারণ শেয়ার মূল্য হবে ক্রেডিট। অর্থাৎ যেটুকু নগদ টাকা পাওয়া গেল না, প্যাটেন্ট পাওয়া গেল, সেটা প্যাটেন্টটাও কী করতে হবে, ডেবিট করতে হবে আর কি। আর কোম্পানি তাদের শেয়ারের ন্যায্য মূল্য নির্ধারণ করতে না পারলেও প্রাপ্ত প্যাটেন্টের যে ন্যায্য মূল্য তারা নির্ধারণ করবে 1,50,000 টাকা। অর্থাৎ এই হলো ব্যাপার যে অনগদ লেনদেনের বিপরীতেও কী করা যায়, শেয়ার ইস্যু করা যায় আর কি। আর শেয়ার বিলিকরণ যেই হয়, সেটারও কিন্তু কি খরচের হিসাব করতে হয়। তারপরে শেয়ার পুনঃক্রয় আছে, যাকে বলে ট্রেজারি স্টক। সেই ট্রেজারি স্টক যদি ক্রয় করি আর কি আমরা, সেটা হবে ট্রেজারি শেয়ার ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর যদি এটা বিক্রি করি, তার উল্টো হবে নগদান হিসাব ডেবিট, ট্রেজারি শেয়ার ক্রেডিট আর কি। তাহলে ট্রেজারি শেয়ার ক্রয় বিক্রয় দুইটাই কী করা যাবে, করা যাবে আর কি। আর যদি 8 টাকা হারে বিক্রয় করলো, 11 টাকা ধরে কিনা হয়েছিল, তাহলে কিন্তু একটু লোকসান হয়ে গেল। তাহলে নগদান হিসাব ডেবিট, ট্রেজারি শেয়ার বিক্রয়লব্ধ শেয়ার মূলধন ডেবিট, আর ট্রেজারি শেয়ার হবে ক্রেডিট।
তাও শেয়ারের লভ্যাংশ এবং বিভাজন লভ্যাংশ দিতে হবে। তো লভ্যাংশ দিতে গেলে এটা কিন্তু শেয়ার প্রতি দিতে হবে আর কি। আর শেয়ার ইস্যুকরণ বইতে লিখতে গেলে যখন শেয়ারের আবেদন পাওয়া যায় তখন লিখতে হয় ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আর যখন প্রাপ্ত অর্থ মূলধনে স্থানান্তর করা হয় শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আর অতিরিক্ত টাকা ফেরত দিলে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এইভাবে এটা কী করতে হবে, হিসাব নিকাশ রাখতে হবে আর শেয়ার ইস্যুকরণ বইতে লেখাল হচ্ছে এই নিয়ম। আর স্টক হচ্ছে যখন কি হয় শেয়ারের দাম আংশিকভাবে ও সম্পূর্ণরূপে আদায় করা গেলে সেটা শেয়ার বলে। আর স্টক হচ্ছে পূর্ণমূল্যে আদায় করতে হয় আর কি, অর্থাৎ যেখানে পূর্ণমূল্য থাকে সেটি হচ্ছে কি স্টক। আর ঋণপত্র হচ্ছে কোম্পানির নিজস্ব সিল মোহরাঙ্কিত যে দলিলের মাধ্যমে জনগণের নিকট হতে দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করে এবং শর্ত মোতাবেক সুদ প্রদান করে সেটাই হচ্ছে কি ঋণপত্র। এখন এই যে ঋণপত্র এটাও কিন্তু কোম্পানির মূলধনের শেয়ার সংগ্রহ করার একটা বড় পদ্ধতি। আর ঋণ ইস্যু নিয়ে যে জাবেদা এটা অনেকটা সাধারণ শেয়ারের মতোই। যেমন আমরা যদি সমহারে বিক্রি করি তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ঋণপত্র হিসাব ক্রেডিট। আমরা যদি অধিহারে বিক্রি করি ব্যাংক হিসাব ডেবিট, ঋণপত্র হিসাব ক্রেডিট, প্রিমিয়াম হিসাব ক্রেডিট। আর যদি বাট্টায় বা অবহারে বিক্রি করি ব্যাংক হিসাব ডেবিট, ঋণপত্রের বাট্টা হিসাব ডেবিট, ঋণপত্র হিসাব ক্রেডিট। সমহারে বিলিখিত ঋণপত্র অধিহারে পরিশোধ হলে ব্যাংক হিসাব ডেবিট, ঋণপত্রের বিলিজনিত ক্ষতি হিসাব ডেবিট, ঋণপত্র হিসাব ক্রেডিট, ঋণপত্রের প্রিমিয়াম হিসাব ক্রেডিট। আর বাট্টায় বিলিখিত ঋণপত্র অধিহারে পরিশোধ হলে ব্যাংক হিসাব ডেবিট, ঋণপত্রের বিলিজনিত ক্ষতি হিসাব ডেবিট, ঋণপত্র হিসাব ক্রেডিট, ঋণপত্রের প্রিমিয়াম হিসাব ক্রেডিট। আর অধিহারে বিলিখিত ঋণপত্র সমহারে পরিশোধ হলে ব্যাংক হিসাব ডেবিট, ঋণপত্র হিসাব ক্রেডিট, আর ঋণপত্রের প্রিমিয়াম হিসাব ক্রেডিট। এই হচ্ছে আজকের এই ঋণপত্র নিয়ে কথা। এখন আমাদের বোঝার বিষয় হচ্ছে যে আমরা এখানে যে অঙ্কটি আসবে আর কি সেটা হচ্ছে সাধারণ শেয়ার হতে পারে, ঋণপত্র হতে পারে, রাইট শেয়ার হতে পারে, তারপর ট্রেজারি শেয়ার হতে পারে, যাই আসবে আমাদের সেটাই কিন্তু কী করতে হবে আর কি। এবং এই যে কোনো শেয়ারের সলিউশন পারার মতো ক্যাপাসিটি করতে হবে। এবং এখানে আমাদের যে কোনো শেয়ার হোক, ঋণপত্র হোক, আমাদের কিন্তু কি এটা পারতেই হবে, এর কোনো অল্টারনেটিভ নাই। এবং এটা আমরা যদি ধরি যে কী রঙের অঙ্ক আসে সেটা যদি আমরা একটা অঙ্ককে স্ট্যান্ডার্ড হিসাবে ধরি, যেমন বললো যে আগাসি লিমিটেড তাদের 10 টাকা মূল্যের 20 লক্ষ শেয়ার মধ্যে থেকে 20,000 শেয়ার 80 টাকা হারে পুনঃক্রয় করছে। তাহলে পুনঃক্রয় যদি করে তাহলে সেটা আমার যেই দামে করবে সেই দামে কী করতে হবে, ট্রেজারি শেয়ার 80 টাকা দামে কিনছে তাহলে ট্রেজারি শেয়ার ডেবিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। এইটা যাবে হবে এইটা। আর নভেম্বর 1, 2012 তারিখে তারা শেয়ারগুলো 78 টাকা হারে পুনঃবিলি করছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট হবে 78,000 টাকা করে 20,000 শেয়ার। আর সংরক্ষিত আয় থেকে এই কিন্তু বাকি টাকাটা যাবে 40,000। আর ট্রেজারি শেয়ারটা কী হবে 16 লাখ টাকা হয়ে যাবে আর কি। তাহলে এটা কিন্তু ট্রেজারি সংক্রান্ত লেনদেন হইল। আবার একই তারিখে তারা 100 টাকা মূল্যের 500টা অগ্রাধিকার শেয়ার 65,500 টাকা বিলি করছে। এটা কিন্তু আবার অগ্রাধিকার শেয়ারের অঙ্ক হবে। তাহলে সেখানে ব্যাংক হিসাব ডেবিট হবে, অগ্রাধিকার শেয়ার ডেবিট হবে, অগ্রাধিকার শেয়ার ক্রেডিট হবে। অর্থাৎ এখানে বেশি দামে কী করা হয়েছে, বিক্রি করা হয়েছে। তাহলে এখানে কিন্তু অগ্রাধিকার শেয়ারের ব্যাপারটাও চলে আসলো। তারপরে যদি আবার এরকম আসে যে 1 ডিসেম্বর তারিখে আগাসি লিমিটেড তাদের প্রতিটি বকেয়া সাধারণ শেয়ার 1 টাকা লভ্যাংশ ঘোষণা করছে, তাহলে সংরক্ষিত আয় ডেবিট হবে, প্রতিও লভ্যাংশ কী হবে ক্রেডিট হবে, কারণ 1 টাকা করে 20 লক্ষ তাদের শেয়ার আছে। তারপরে মানে যেটা করতে হবে প্রতিও লভ্যাংশ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এই যে এখানে লভ্যাংশ দেওয়া, ট্রেজারি শেয়ার ক্রয় করা, অগ্রাধিকার শেয়ার ক্রয় করা, এরকম সাধারণ শেয়ারও কী হতে পারে ক্রয়ের প্রয়োজন হতে পারে। যাই হবে না কেন প্রত্যেকটারই কী করতে হবে, লেনদেন করতে হবে। আরও একটা অঙ্ক আমরা চিন্তা করতে পারি, সেটা আমরা দেখতে পারি যে একটা কোম্পানির কী কী জিনিস হতে পারে। যেমন বিক্রমপুর কোম্পানি লিমিটেড 10 টাকা মূল্যের 1 লাখ সাধারণ শেয়ার, 10 টাকা মূল্যের 4,12% অগ্রাধিকার শেয়ারে নিবন্ধিত। কোম্পানিটি 10% অধিহারে 60,000 টাকার 60,000 সাধারণ শেয়ার এবং 5% অবহারে 2,50,000 টাকার 12% অগ্রাধিকার শেয়ার জনগণের নিকট বিক্রয়ের জন্য প্রচারপত্র করছে। কোম্পানি 75,000 সাধারণ শেয়ার বিক্রি করছে এবং 3,75,000 শেয়ারের জন্য আবেদনপত্র পাইছে এবং নির্ধারিত সংখ্যক আবেদনের টাকা বিলি করে বাকি টাকা কী দিছে, ফেরত দিছে। এখন তোমার শেয়ার ইস্যু সংক্রান্ত ব্যাংক বহির্ভূত যদি জাবেদা দেখাইতে বলে তাহলে তোমার ব্যাংকে যে টাকা পাইছো সেটা
তোমার দুইটা টাকা কিন্তু ব্যাংকে পাওয়া গেছে, একটা হচ্ছে সাধারণ শেয়ারের, একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ারের। আবেদন হিসাবে টাকা আবার ফেরত দেওয়া হয়েছে, এটা ব্যাংকে যাবে। আর জাবেদা হবে কি, শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। যেটুকু কী হয়েছে অবহারটা অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে এখন এই যে ব্যাপার, অর্থাৎ এখানে একটা অধিহারে করা যায়, অবহারে করা যায়, সমহারে করা যায়, তারপর টাকা ফেরত দিতে হয়। অর্থাৎ যে কোনো জার্নাল আসলে পুরো পৃথিবীতে একই নিয়ম, কিন্তু শেয়ার ইস্যু স্পেশাল জার্নালগুলো জেনে নিলে আমাদের জার্নাল করতে কী হবে, সুবিধা হবে। তাহলে এখানে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ট্রেজারি স্টক, লভ্যাংশ, এগুলো যে কোনো কিছুই কী হতে পারে, এই চ্যাপ্টারে অন্তর্ভুক্ত হতে পারে। তাই জার্নালগুলো শিখে নিবা, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এই ছিল আজকের আলোচনা। পরবর্তী আলোচনা আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।